উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে, কিছু বলছো না কেন? আর কান ধরে আছো কেন এখন? ও আর কান ধরতে হবে না, ছাড়ো। তিথি নিলয়ের কোনো কথারই উত্তর দিচ্ছে না। নিলয় বুঝতে পারলো তিথি এখন কিছুই বলবে না, আর নিচেও যাবে না। তাই আর কোনো কিছু চিন্তা না করে তিথিকে কোলে তুলে নিল, তারপর নিচে নামতে লাগলো। তিথি নিলয়ের এমন কাণ্ডে অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিজেকে নিলয়ের কাছ থেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। তিথিকে এমন ছটফট করতে দেখে নিলয় তিথির দিকে রাগী চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ থাকো, নইলে এক্ষুনি ফেলে দিব। বলেই হাতে বাঁধন একটু ঢিলা করতেই তিথির সঙ্গে সঙ্গে নিলয়ের গেঞ্জি টাকা আঁকড়ে ধরল। তিথির এমন কাণ্ডে নিলয় না হেসে আর পারল না। নিলয়কে হাসতে দেখে তিথির গা পিত্তি জ্বলে যাচ্ছে একেবারে। নিলয় তিথিকে নিজের রুমে নিয়ে এলো, তারপর তিথিকে খাটে বসিয়ে বাথরুমে থেকে এক মগ জল আর একটা শুকনো কাপড় নিয়ে এলো। তিথি উঠতে চাইছিল, কিন্তু নিলয়ের রাগী ফেস দেখে আর উঠতে পারল না। নিলয় শুকনো কাপড় মগে জলে ভিজিয়ে তিথির চোখ মুখ মুছিয়ে দিল। তারপর নিচ থেকে খাবার এনে নিজের হাতে মাখিয়ে এক লোকমা ভাত তিথির মুখের সামনে ধরতেই তিথি মুখ ঘুরিয়ে নিল। নিলয় প্লেটটা টেবিলের ওপর রেখে এক হাতে তিথির মুখ ঘুরিয়ে জোর করে এক লোকমা ভাত তিথির মুখের ভেতর ঢুকিয়ে দিল। তিথির সঙ্গে সঙ্গেই ভাতটুকু মুখের ভেতর নিয়ে দৌড়ে গিয়ে বেসিনে ফেলে দিয়ে আসলো। তিথির এমন কাণ্ডে নিলয় প্রচণ্ড রেগে গেল। তারপর তিথির হাত ধরে টেনে নিয়ে সোফায় বসিয়ে নিজেও তিথির পাশে বসলো। তারপর তিথিকে হ্যাচকা টান মেরে নিজের কোলে বসিয়ে দিল, নিজের মুখোমুখি। তিথি নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করায় নিলয় রেগে গিয়ে তিথির কোমর নিজের বাম হাতে শক্ত করে চেপে ধরল। এতে তিথি কিছুটা কেঁপে উঠল। তারপর ডান হাতে এক লোকমা ভাত মিশিয়ে জোর করে তিথির মুখে ঢুকিয়ে দিল। তিথি যেই ভাতটুকু আবার ফেলতে যাবে, ঠিক তখনই নিলয় তিথির ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল, যাতে তিথি ভাত না ফেলতে পারে। নিলয়ের এমন কাণ্ডে তিথির চোখ বড় বড় হয়ে গেল, আর বুকের ভেতর জোরে জোরে ড্রাম বাজতে লাগলো। নিলয় তিথির নিচে ঠোঁটে জোরে কামড় দিতেই তিথি সঙ্গে সঙ্গে ভাতটুকু গিলে নিল। তারপর নিলয় ঠোঁটটা ছেড়ে দিয়ে তিথির দিকে তাকিয়ে দেখলো তিথি এখনো হা করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। তিথির এমন তাকানো দেখে নিলয় বাঁকা হেসে বলল, চুপচাপ খাওয়া কমপ্লিট করো, নইলে আবার এই পদ্ধতি অবলম্বন করে খাওয়াবো। নিলয়ের এমন কথা শুনে তিথি সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল। তিথি এমন কাণ্ডে নিলয় শব্দ করে হেসে উঠল, আর মনে মনে বলল, এবার থেকে রেডি থেকো আমার রোমান্টিক টর্চারের জন্য তিতু পাখি। তোমাকে কিভাবে জব্দ করা যায় সেই ট্রিক আমি পেয়ে গেছি। তারপর তিথিকে সবটুকু ভাত খাইয়ে দিল। খাবার খাওয়ানো শেষে নিলয় তিথির মুখ ধুয়ে দিল। তারপর তিথিকে কোলে তুলে নিজের খাটে শুয়ে দিয়ে নিজেও তিথিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আজকে নিলয়ের এমন কাণ্ডে তিথি বারবার অবাক হচ্ছে, আর নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছটফট করতে লাগলো। শেষে ব্যর্থ হয়ে করুণ কণ্ঠে নিলয়কে বলল, প্লিজ ছেড়ে দিন না, আমি আপনাকে প্রমিস করছি আমি আর অমন দুষ্টুমি করব না। আমি তো গুড গার্লের মতো খাওয়াটা কমপ্লিট করলাম। বলুন, এবার তো আমাকে ছাড়ুন, প্লিজ ছাড়ুন না, আমার দম বন্ধ হয়ে আসছে। নিলয় তিথির কথার কোনো জবাব না দিয়ে তিথির ঘাড়ে নিজের মুখ গুজে দিল। তারপর তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে স্লো ভয়েসে বলল, চুপচাপ শুয়ে থাকো তিতু পাখি, বেশি নড়াচড়া করবে না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। নিলয়ের এমন কথা শুনে তিথি 440 ভোল্টের শক খেল। কারণ নিলয় যখন কথাগুলো বলছিল তখন বারবার নিলয়ের ঠোঁট তার ঘাড়ে স্পর্শ করছিল। তিথি আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো, কারণ সে বুঝে গেছে নিলয়কে সরানো তার পক্ষে সম্ভব নয়। তাই কিছুক্ষণ মনে মনে নিলয়ের নামে হাজারটা গালি দিতে লাগলো। তারপর আস্তে আস্তে নিজেও ঘুমের রাজ্যে পাড়ি দিল। বিকেলে ঘুম থেকে উঠে তিথি আরো এক দফা অবাক হলো, এমনও কি সম্ভব? তিথি ঘুম থেকে উঠে অবাক হয়ে সামনে সেন্টার টেবিলের দিকে তাকিয়ে আছে। সেন্টার টেবিলের উপর একটি বড় ট্রে রাখা আছে, আর ট্রের উপর 20 থেকে 30টা ফ্লেভারের কটন ক্যান্ডি রাখা আছে। একটা বড় রেড কালারের টেডি, যেমনটা তিথি কিনেছিল সেদিন মল থেকে। এছাড়াও তিথির ফেভারিট খাবার যেমন চকলেট, চিপস, জুস, বিস্কিট ইত্যাদি জিনিসের ট্রে ভর্তি করে রাখা আছে। তিথি এসব দেখে খুশিতে আত্মহারা হয়ে খাট থেকে লাফ দিয়ে সেখানে গেল। সেখান থেকে একটা কটন ক্যান্ডি তুলতেই পাশে দেখলো একটা চিরকুট রাখা আছে। তিথি চিরকুটটা তুলে খুলতেই দেখলো সেখানে বড় বড় করে লেখা আছে, সরি মাই সুইট তিতু পাখি। লেখাটা দেখে তিথি মনের অজান্তেই হেসে ফেলল। তারপর সেখান থেকে একটা রোজ ফ্লেভার কটন ক্যান্ডি তুলে নিয়ে খেতে লাগলো। খেতে খেতে হঠাৎ তার নজর গেল দরজার দিকে। নিলয় 2 পকেটে হাত দিয়ে দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে এক ধ্যানে তিথির দিকে তাকিয়ে আছে। তিথি নিলয়কে দেখে একটু ভড়কে গেল। তখন নিলয় এক পা করে এগিয়ে তিথির কাছে এসে দাঁড়ালো,
আর মুচকি হেসে বলল, জিনিসগুলো কি ম্যাডামের পছন্দ হয়েছে? নিলয়ের এমন কথায় তিথি নিলয়ের দিকে একবার তাকিয়ে থেকে মনে মনে বলল, বেটা 1 নম্বরের লুচু। তখন আমার সাথে ওইসব করলো, আবার চিঠি লিখে আমাকে সরি বলা হচ্ছে। কেন রে, মুখে সরি বললে কি তোকে পুলিশে ধরে নিয়ে যেত? হ্যাঁ, আমাকে তখন কত কত বকলো, আবার এখন এমন ভাব করছে যেন কিছুই হয়নি। তিথিকে এমন তাকিয়ে থাকতে দেখে নিলয় বাঁকা হেসে তিথিকে বলল, এমনভাবে তাকাবেন না মিস, নইলে যে প্রেমে পড়ে যাবেন। আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে? হ্যাঁ, যে আপনার মতো লুচু বলার প্রেমে পড়বো? কি বললা তুমি, আমি লুচু? তাহলে তো তোমাকে দেখাতেই হয় আসল লুচু কাকে বলে। এই বলে নিলয় যেই তিথির দিকে এগোবে তিথির সঙ্গে সঙ্গে নিলয়ের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। তারপর ভয়ে ভয়ে বলল, না না, আমারও তো দেখার দরকার নেই। তিথির অমন কথায় নিলয় মনে মনে একটু হাসলো, তবে বাইরে তা প্রকাশ করলো না। তারপর তিথি ক্যান্ডি খেতে খেতে জোরে জোরে শেফালিকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর শেফালি এলে তিথি তাকে বলতে লাগলো, শেফালি, জি আপামনি। তুমি এইসব জিনিসপত্র আমার ঘরে রেখে এসো, কিন্তু তুমি মনে রেখো, আমি জিনিসগুলো নিচ্ছি বলে এই নয় যে আমি সব ভুলে গিয়েছি। সব কিছু মনে আছে আমার, আমার সাথে কি কি করা হয়েছিল। আমি শুধু এই জিনিসগুলো নিচ্ছি কারণ কেউ কোনো কিছু দিলে ফিরিয়ে দিতে নেই, শুধুমাত্র তাই জন্যই নিচ্ছি। তাই বলে এই নয় যে আমি সব কিছু মুখ বুঝে সহ্য করব। তিথির এমন কথাই শেফালি ফ্যাল ফ্যাল করে তিথির দিকে তাকিয়ে আছে। তিথি কি বলছে সে কিছুই বুঝতে পারছে না। এদিকে নিলয় খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে তিথি তাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছে, কারণ তিথি কথাগুলো বলছিল নিলয়ের দিকে আর চোখে তাকিয়ে। হঠাৎ নিলয়ের মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি এলো। সে শেফালিকে উদ্দেশ্য করে বলল, শেফালি, তোমার আপামনি তোমাকে যে কাজটা দিয়েছে তুমি বরং সে কাজটাই করো। আর একটুখানি বাইরে যাও তো, জাস্ট 2 মিনিটের জন্য। আমার তোমার আপামনির সাথে কিছু কথা আছে। শেফালি, তোমাকে আমি যে কাজটা করতে বলেছি আগে সেই কাজটা করো, তারপর অন্য জনের কাজ করবে। আর আমি এখন আমার ঘরে যাচ্ছি, তুমি জিনিসগুলো নিয়ে এসো। তারপর শেফালিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিথি এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, কারণ তিথি ভালো করেই জানে নিলয় তাকে একা পেলে কি কি করতে পারে। তিথির এমন কাণ্ড দেখে নিলয় শব্দ করে হেসে উঠল, আর শেফালি তো আহাম্মকের মতো একবার তিথির যাওয়ার পানে চেয়ে আছে আর একবার নিলয়ের দিকে তাকিয়ে আছে। তারপর সব খাবারগুলো তিথির রুমে দিয়ে আসলো। রাতে নিলয় খাবার টেবিলে এসে দেখলো তিথি নেই। শেফালিকে জিজ্ঞেস করাতে শেফালি বলল তিথি আজকে খাবে না বলেছে। নিলয় আর কিছু না বলে 1 প্লেট খাবার নিয়ে তিথির রুমের দিকে এগিয়ে গেল। তিথির রুমে গিয়ে দেখলো তিথি খাটে বসে বসে চিপস খাচ্ছে আর টিভিতে ডোরেমন কার্টুন দেখছে। নিলয় খাবারটা টেবিলে রেখে তিথির পাশে গিয়ে বসলো, কিন্তু তাতে তিথির খেয়ালই তো নেই, সে তো টিভি দেখতে ব্যস্ত। নিলয় খাট থেকে রিমোটটা নিয়ে টিভিটা অফ করে দিল। টিভিটা অফ হতেই তিথি পাশে তাকাতেই নিলয়কে দেখে জোরে চিৎকার দিয়ে উঠল। নিলয় সঙ্গে সঙ্গে তিথির মুখ চেপে ধরল, তারপর দাঁতে দাঁত চেপে বলল, এত জোরে চেঁচানোর কি আছে? আমি বাঘ না ভাল্লুক? আর তুমি ডিনার করোনি কেন? ডিনার না করে এত রাতে তুমি এসব উল্টাপাল্টা জিনিস খাচ্ছ? তিথি কিছু বলতে পারছে না, শুধু করছে। তিথিকে অমন করতে দেখে নিলয় তিথির মুখ থেকে নিজের হাতটা সরিয়ে নিল। হাতটা সরিয়ে নিতে তিথি একটা জোরে নিঃশ্বাস নিল, তারপর বলল, এভাবে কি মুখ চেপে ধরে নাকি? নিঃশ্বাস নিতে পারছিলাম না। তুমি এসব কথা রেখে আগে আমাকে বলো ডিনার করোনি কেন? আসলে আজকে ডিনার করতে ইচ্ছা করছিল না, তাই। তা করবে না কেন? এসব উল্টাপাল্টা জিনিস খেলে কারি বা ডিনার করতে ইচ্ছা করে? চুপচাপ ফ্রেশ হয়ে সোফায় গিয়ে বসো। তিথি নিলয়ের কথায় কিছুটা কেঁপে উঠল। নিলয়কে কিছু বলতে যাবে তার আগে নিলয় বলে উঠল, নো মোর ওয়ার্ডস। আমি এখন তোমার কোনো কথাই শুনতে চাই না, চুপচাপ ফ্রেশ হয়ে এসো। তিথি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। সে বুঝতে পেরেছে নিলয় তার উপর খুব রেগে আছে ডিনার না করাতে। ফ্রেশ হয়ে এসে দেখলো নিলয় সোফায় বসে আছে। তিথি আর কিছু না বলে নিলয়ের পাশে সোফায় গিয়ে বসলো। নিলয় প্লেটটা তুলে নিজের হাতে 1 লোকমা খাবার তিথির মুখের সামনে ধরতেই তিথি বলে উঠল, আমাকে দিন, আমি নিজের হাতে খেতে পারবো। সেটা আমিও জানি তুমি নিজের হাতে খেতে পারবে, কিন্তু আমি তোমাকে খাইয়ে দেবো। এখন নাও, হা করো। আমি পারবো। চুপচাপ হা করতে বলেছি, হা করো, নইলে তোমার কি অবস্থা করবো তা তোমার ধারণার বাইরে। নিলয়ের কথায় তিথির সঙ্গে সঙ্গে হাঁ করে নিল। অন্তত আজকের সকালের ঘটনার পর থেকে তিথির বুঝতে বাকি নেই যে নিলয় চাইলেই কি কি করতে পারে। নিলয় তিথিকে খাইয়ে নিজেও খেয়ে নিল। তারপর তিথির মুখ ধুয়ে তিথিকে খাটে শুয়ে দিয়ে তার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে লাইট নিভিয়ে চলে গেল।
নিলয় চলে যাবার পর তিথি মনে মনে ভাবছে, আজকে সকাল থেকে কি হচ্ছে? বেটা লুচুর মতি গতি ভালো লাগছে না। এবার থেকে সাবধানে থাকতে হবে। যখন তখন আমাকে কিসমিসি করে কলাহাতি কোথাকার মেয়ে দেখলেই লুচ্চামি করার জন্য মন ছটপট করে। বুড়া খাটাস একটা নানা তিথি, এবার থেকে তোকে সাবধানে চলতেই হবে। এরপর আরো কিছু গালি দিয়ে তিথি ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নিলয় তিথিকে নিজের রুমে ডাকলো। রুমে ঢোকার পর নিলয় তাকে তার জন্য 1 কাপ কফি আনতে বলল। তিথি নিলয়ের দিকে তাকিয়ে বলল, আপনার কফি তো প্রতিদিন শেফালি নিয়ে আসে, তবে আজ আমি কেন কফি আনবো? সেটা তোমার না জানলেও চলবে। এখন থেকে তুমি আমার জন্য প্রতিদিন কফি আনবে। যতদিন তুমি এখানে আসো ততদিন পর্যন্ত, মনে থাকে যেন। আর যদি অন্য কেউ নিয়ে এসেছে তো তোমার কপালে দুঃখ আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? তিথি নিলয়ের দিকে তাকিয়ে একটা ভেঙচি দিয়ে নিচে চলে গেল কফি আনতে। কিছুক্ষণ পর নিলয়ের হাতে কফি মগটা ধরিয়ে তিথি যেই বেরিয়ে আসবে তখনই নিলয় তিথির হাত ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমি যেতে বলেছি। আমার থেকে পালাবার খুব শখ তোমার, তাই না? না না, আমি আসলে ভেবেছি আপনার কোনো দরকার নেই, তাই আমি। তোমাকে আর বেশি কিছু ভাবতে হবে না। এবার থেকে প্রতিদিন আমি অফিস যাওয়ার আগে তোমাকে যেন আমার রুমে দেখতে পাই। বুঝতে পেরেছো আমি কি বলেছি? কথা নড়চড় যেন না হয়। বুঝতে পেরেছো? নাও এখন আমার টাইটা বেঁধে দাও তো জলদি। নিলয়ের কথায় তিথি এবার রেগে গেল। এতক্ষণ ধরে নিলয়ের ভয়ে সে কিছুই বলছিল না। এবার সে মনে মনে কিছুটা সাহস নিয়ে বলল, এই, আমি আপনার বউ নাকি যে আমাকে দিয়ে তখন দিয়ে সব কাজ করিয়ে যাচ্ছেন? ওতে কতক্ষণ? মানে? অত কিছু তোমার এখন না জানলেও চলবে। এখন তাড়াতাড়ি টাইটা বেঁধে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি পারবো না, নিজেরটাই নিজেই বেঁধে নিন। কি বললা তুমি? বললাম আমি পারবো না। আপনার কিছু করার থাকলে আপনি তা করে নিতে পারেন, আই ডোন্ট কেয়ার। এই বলেই তিথি যেই বেরিয়ে আসতে যাবে অমনি নিলয় তিথির হাত ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসলো। তারপর দুহাতে তিথির কোমর জড়িয়ে তিথিকে একদম নিজের কাছে নিয়ে আসলো। তিথি ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য। তা দেখে নিলয় আরো রেগে যায়। এক হাতে তিথির কোমরে কিছুটা চাপ দিতেই তিথি কেঁপে ওঠে। নিলয়ের হাত নিজের এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। তাও নিজেকে নিলয়ের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এটা দেখে নিলয় প্রচন্ড পরিমাণে রেগে গেল। এক হাতে তিথির পেছনের চুলটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আর এক হাতে তিথির কোমরটাকে জড়িয়ে ধরে। তারপর নিজের ঠোঁট দিয়ে তিথির ঠোঁট চেপে ধরে। কোমরে এক হাতে স্লাইড করতে করতে তিথির ঠোঁটে লিপ কিস করতে লাগলো জোদলি ভাবে। যতক্ষণ না তিথি শান্ত হলো ততক্ষণ পর্যন্ত। প্রায় 5 মিনিট পর তিথিকে ছেড়ে দিয়ে তিথির গালে নিজের 2 হাত রেখে কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর তিথির দিকে তাকিয়ে দেখলো তিথি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তা দেখে নিলয় বাঁকা হেসে বলতে লাগলো, দেখলে তো জিতু পাখি আমি কি করতে পারি তোমার সাথে। ইউ হ্যাভ নো আইডিয়া। এতদিন কিছু বলিনি বলে ভেবো না নিলয় চৌধুরী কিছু বলতে পারে না। আমি শুধু এতদিন দেখছিলাম তুমি কি করতে পারো। নাও তুমি এবার দেখবে নিলয় চৌধুরী কি কি করতে পারে। এখন থেকে আমি যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে, নইলে এখন যেটা হলো সেটা বারবার হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো চুপচাপ যা বলছি তাই করো, টাইটা বাঁধো। তিথি নিলয়ের দিকে করুণ চোখে কিছুক্ষণ তাকিয়ে কাঁপা কাঁপা হাতে নিলয়ের টাই বেঁধে দিল। নিলয় যাওয়ার সময় তিথি কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বলল, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বাসায় থাকবে, নিজের খেয়াল রাখবে, আর দুপুরের লাঞ্চ টাইম মতো করবে। ওকে বাই। এই বলে নিলয় অফিসে চলে গেল। আর তিথি নিলয়ের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের রুমে চলে গেল। এইভাবে প্রতিদিন অফিসে যাওয়ার আগে নিলয়ের জন্য কফি নিয়ে আসা, টাই বেঁধে দেওয়া সব কাজ তিথিকেই করে দিতে হতো। তারপর রাতে তিথিকে নিজের হাতে খাওয়ানো, মাঝে মাঝে রাতে তিথির সাথে ছাদে গিয়ে চন্দ্রবিলাস করা। প্রতিদিন অফিসে যাওয়ার আগে এবং তিথির ঘুমানোর আগে তিথির কপালে ভালোবাসার পরশ এঁকে দেওয়ার মধ্য দিয়ে 7টা দিন অতিক্রম হয়ে গেল। তিথি আর সবার সাথে দুষ্টুমি করতে পারলেও ওই দিনের পর থেকে নিলয়ের সামনে আর কোনো দুষ্টুমি করার সুযোগ পায়নি। তবে মাঝে মধ্যে নিলয়কে জব্দ করার চেষ্টা একেবারেই করে না তা নয়। এই তো সেই দিন নিলয় অফিসে যাওয়ার আগে নিলয়ের গাড়ির চাকার হাওয়া লিক করে দিয়েছিল আর সব দোষ ড্রাইভারের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। সেদিন ড্রাইভারকে কি বকাটাই না খেতে হলো নিলয়ের কাছ থেকে। এইভাবে হাসি রোমাঞ্চের মধ্য দিয়ে 7টা দিন কেটে গেল। তিথি আজ চলে যাবে, তাই নিলয়ের মন খারাপ সকাল থেকেই। আজ সে অফিসে যাবে না, তিথিকে ছাড়তে তাদের বাড়ি যাবে। আর তিথি তো সকাল থেকে লুঙ্গি ডান্স দিচ্ছে। আজ সে জেলখানা থেকে মুক্তি পাবে। তিথি খুশিতে গদগদ হয়ে নিজের জামা কাপড় গোছাতে লাগলো।
তিথি এ বাড়িতে এসেছিল খালি হাতে, আর এখন এক ট্রলি জিনিসপত্র নিয়ে যাচ্ছে নিজের সাথে। নিলয়ের দেওয়া 4টে বড় বড় টেডি, জামা কাপড়, তিথির পছন্দের খাবার। কাল রাতে নিলয়কে বলে মামির জন্য একটা সোয়েটারও আনিয়ে নিয়েছিল, যাতে কেউ সন্দেহ না করে। আর মিশুকেও ফোন করে জানিয়ে দিয়েছে যে কেউ তাকে ফোন করলে সে যেন বলে যে তারা আজই বাড়ি ফিরবে। এর মধ্যে দু একবার মামি মিতুকে ফোন করে তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। মিতু প্রত্যেকবার বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে তা কাটিয়ে দিয়েছে। আজ তিথি তার বাড়ি যাবে একথা ভেবে তিথি খুব খুশি হচ্ছে, তার সাথে একটু মন খারাপও হচ্ছে। যতই হোক, এতদিন সে এ বাড়িতে ছিল। তিথি এ বাড়ির সবাইকে খুব মিস করবে, হয়তো কখনো কোনো এক সময় নিজের মনের অজান্তেই নিলয়কেও মিস করবে। লোকটা যতই লুচ্ছু রাগী বদমেজাজি হোক না কেন, সে তো এতদিন তাকে নিজ দায়িত্বে এ বাড়িতে রেখেছিল। যখন যা চেয়েছে তখন তাই দিয়েছে। অন্য কিডন্যাপার হলেও কি তাকে নিলয়ের মতোই এভাবে যত্ন করত? হয়তো হ্যাঁ, আবার হয়তো বা না। এসব কথা ভাবতে ভাবতে তিথি একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ পর নিলয় তিথির রুমে এসে দেখে তিথি নিজের জিনিসপত্র গোছাচ্ছে। নিলয় তিথির কাছে গিয়ে তিথিকে জিজ্ঞেস করলো, তোমার সব কিছু গোছানো হয়ে গিয়েছে, তুমি কি রেডি? আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। হ্যাঁ, আমার সব রেডি হয়ে গেছে। তুমি নিচে এসো, আমি গাড়িতে ওয়েট করছি। জি। তিথি আরো একবার রুমের সবকিছুতে নিজের হাতে স্পর্শ দিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। যাওয়ার আগে শেফালি, রামু চাচা, রফিক চাচা সবাইকে বিদায় জানিয়ে এলো। তিথি যাওয়াতে সবারই মন খারাপ। এতদিনে তিথি কতই না দুষ্টুমি করেছে তাদের সাথে, ঝগড়া করেছে, হেসেছে, খেলেছে। আর আজ তিথি তাদের কাছ থেকে চলে যাচ্ছে। আবার আসবে কি কেউ জানে না। প্রত্যেকেরই চোখে জল ছলছল করছে, এমনকি তিথি নিজেরও। আর নিলয় তো অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। তিথি যাবার সময় রামু চাচার গাল নিজের এক হাত দিয়ে চেপে ধরে বলল, এই যে বুড়া, আমার ড্রেস তো ভুলভাল এনেছিলে, ঠিক আছে, কিন্তু অন্য কারো ড্রেস আবার এরকম ভুল করে আনো না যেন। সবাই কিন্তু আমার মতো ভালো হবে না। তারপর শেফালির দিকে তাকিয়ে বলল, এই যে ভিতর ডিব্বা, আমাকে তো ফাঁসিয়ে দিয়েছিলে তোমার স্যারের কাছে চাকরি হারানোর ভয়তে। আমি যদি কোনোদিন শুনেছি তুমি অন্য কারোর সাথে এমন করেছো, তাহলে তোমার খবর করে ছেড়ে দিব, বলে দিলাম। তারপর রফিক চাচার দিকে তাকিয়ে নিজের দুই হাতে নিজের কান ধরে বলল, সরি, এখানে সব থেকে বেশি আমি তোমাকেই জ্বালিয়েছি। তুমি যতবার ফুল তুলতে নিষেধ করেছো, আমি ততবারই ফুল তুলেছি। ফুল তুলতে নিষেধ করেছিলে বলে তোমার জামার ভেতর লাল পিঁপড়াও ঢুকিয়ে দিয়েছিলাম। কথাগুলো মজার ছলে তিথি সবাইকে বলছিল যাতে সবাই একটু হাসে, কিন্তু হাসার পরিবর্তে সবারই চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিথি নিজেকেও সামলে নিল। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে গেল। গাড়িতে উঠে নিলয়ের দিকে তাকাতেই তিথি ঘাবড়ে গেল। নিলয়ের চোখ লাল টকটকে হয়ে আছে, ফর্সা চেহারায় রক্তিম বর্ণ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে মনের বেদনাকে লুকোনোর ব্যর্থ চেষ্টা। কিন্তু তিথির মতো গাধী পৃথিবীতে মনে হয় অনলি ওয়ান পিসই তৈরি হয়েছে। নিলয়কে দেখে তিথি জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার কি রোদে অ্যালার্জি আছে? না মানে আপনার চোখ মুখ লাল হয়ে আছে তাই আর কি। আপনি সানস্ক্রিন ইউজ করতে পারেন, তাহলে আর আপনার কোনো প্রবলেম হবে না। তিথিকে দেখে নিলয়ের মনে হচ্ছে এক্ষুনি তাকে গুনে গুনে 3-4টে থাপ্পড় মারতে। তার বিরহে নিলয়ের যায় যায় অবস্থা, অনেক কষ্টে নিজেকে সামলাচ্ছে। আর তার উপর তিথির এমন জোকার মার্কা উদ্ভট প্রশ্ন। এখন নিলয়ের নিজের কপালে নিজেই চাপড়াতে ইচ্ছে করছে। কেন সে এমন পিচ্চি মেয়েকে ভালোবাসতে গেল? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছিল? নিলয় তিথিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ড্রাইভ করতে কনসেন্ট্রেট করলো। আধ ঘন্টার মধ্যে তিথিদের বাড়ির অনেকটা সামনে তারা পৌঁছে গেল। আরেকটু সামনে যেতে তিথি চিৎকার দিয়ে উঠল। নিলয় সঙ্গে সঙ্গে জোরে ব্রেক মারল। তারপর তিথির দিকে তাকাতেই তিথি বলল, আসলে বাড়ির লোক জানে আমি মিতুর সাথে ঘুরতে গিয়েছি। আমি যদি বাড়িতে যাই তাহলে লোক সব জেনে যাবে, তাই আপনি আমাকে এখানে নামিয়ে দিন, আমি একা চলে যেতে পারবো। এই তো সামনেই আমার বাড়ি। তার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আর সব সত্যি কথাও তাদেরকে জানিয়ে আসবো। সত্যি কথাটা তাদের জানা প্রয়োজন। প্লিজ এমন করবেন না, বাড়িতে জানলে সবাই অনেক কষ্ট পাবে। ওকে, বাট আমি তোমার পিছু পিছু তোমার বাড়ি পর্যন্ত যাব। তুমি তোমার বাড়িতে ঢুকে গেলে তবেই আমি ব্যাক করব। রাজি? ওকে, ঠিক আছে, কিন্তু কিছুটা দূরত্ব বজায় রেখে আসবেন যাতে কেউ সন্দেহ না করে। ওকে, তাহলে আসছি আমি। আপনি আপনার খেয়াল রাখবেন, ঠিক আছে? টাটা। বলেই গাড়ি থেকে বেরোতে নিলেই তিথি নিজের হাতে একটা টান অনুভব করলো।
পেছনে ফিরে তাকাতেই দেখলো নিলয় তার এক হাত টেনে ধরে আছে আর মাথাটা ড্রাইভিং সিটের উপর রেখে এক হাত কপালের উপর রেখে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর নিলয় চোখ খুলে তিথিকে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর নিজের বাম হাতে তিথির কোমরের সাথে পেঁচিয়ে নিল আর ডান হাতে তিথির সামনে থাকা ছোট ছোট চুলগুলোকে কানের পেছনে গুজে দিল। তারপর তিথির গালে হাত রেখে শান্ত কণ্ঠে বলতে লাগলো, তিতু পাখি নিজের খেয়াল রাখবে, সময় মতো ডিনার করবে আর খবরদার রাতে উল্টাপাল্টা জিনিস খাবে না আর ডিনার না করে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করবে, দুষ্টুমি করবে, তবে কম, ঠিক আছে? আচ্ছা তিতু পাখি, তোমার আমার কথা মনে পড়বে না, আমার জন্য কষ্ট হবে না। জানো তিতু পাখি, আমার না এই জায়গাটায় আজ প্রচণ্ড ব্যথা করছে। মনে হচ্ছে আমার কোনো প্রিয় জিনিস আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। তুমি এত পিচ্ছি কেন তিতু পাখি? একটু কি বুঝবেন আমার কষ্টটা? কথাগুলো বলতে বলতে নিলয়ের গলা বারবার কেঁপে উঠছিল। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার তিথিকে বলল, কিন্তু তুমি যদি ভেবে থাকো যে তুমি আজ বাড়ি যাচ্ছ বলে আমার কাছ থেকে সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাচ্ছ, তা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। দিনের কোনো এক মুহূর্তে তোমার ছায়াও তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু নিলয় চৌধুরী দিনের 24 ঘন্টায় তোমার পাশে থাকবে। তুমি কোথায় যাচ্ছ, কী করছো, কার সাথে মিশছো, সব খবর আমার কাছে টাইমলি চলে আসবে। সো বি কেয়ারফুল তিতু পাখি, ছেলে বন্ধুদের সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বলবে না আর নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? নিলয়ের এমন কথা শুনে তিথি ফ্যালফ্যাল চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। আর নিলয় তো তার মায়াপরীকে দেখতে ব্যস্ত। আবার কবে দেখা পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর কিছু না ভেবে নিলয় তিথির কপালে গভীর উষ্ণ ভালোবাসার পরশ রেখে দিয়ে তিথিকে শক্ত করে নিজের সাথে চেপে ধরল নিজের সাথে। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে তিথির গালে নিজের হাত রেখে স্লাইড করতে করতে বলল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই টেল? জি জি। তারপর তিথি গাড়ি থেকে বেরিয়ে নিজের বাসার দিকে হাঁটা দিল আর নিলয় তিথির পিছু পিছু তিথির বাসা পর্যন্ত তিথিকে এগিয়ে দিল আর সাথে তিথির বাসাটাও চিনে নিল। তারপর তিথি বাসায় ঢুকে গেল। নিলয় আবার নিজের গাড়িতে বসে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। আজ 3 দিন হলো তিথি তার বাসায় এসেছে। তিথি ফিরে আসায় বাসাটা যেন পরিপূর্ণ হয়ে উঠেছে। সারাদিন মামা আর ভাইয়ের সাথে দুষ্টুমি করে আর মিতুর সাথে ফোনে কথা বলে তার দিন অতিক্রম করছে। আর নিলয়ের কাছে এই 3টে দিন যেন 3টে বছরের সমান মনে হয়েছে। সারাদিন তিথির ছবিটার দিকে তাকিয়ে নিজের সময় অতিক্রম করছে। 3টা দিন সে তিথির মুখ দেখেনি সামনে থেকে, তিথির গলা শোনেনি, তিথির বাচ্চা বাচ্চা কথাগুলোকে খুব মিস করছে নিলয়। তবে বেশিক্ষণ তাকে এসব কিছু সহ্য করতে হবে না। নিলয় ঠিক করে ফেলেছে তাকে কি করতে হবে। নিলয় মনে মনে ভাবছে, অনেক জ্বালিয়েছো তুমি আমাকে তিতু পাখি, নাও ইটস মাই টার্ন, সো বি রেডি ফর দিস পাখি। তারপর নিলয় ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। কিছুক্ষণ পর ফোন রিসিভ করার পর নিলয় তাকে বলল, কাজটা হয়েছে? ওপাশের ব্যক্তিটি কি বললো তা শোনা গেল না। তারপরে নিলয় ফোনটা রেখে দিল। নিলয় ফোনটা রাখার পর বাঁকা হেসে বলল, এবার কোথায় পালাবে পরি? তোমাকে যে আমার কাছে ধরা দিতেই হবে, কারণ তোমাকে আমার প্রয়োজন। এদিকে তিথির মামি তিথির আনা সোয়েটারটা পরে বিভিন্ন স্টাইলে পোজ দিচ্ছে আর তিথি নাচতে নাচতে তার ছবি তুলছে। তিথির মামা চেয়ারে বসে তার তেল চিটচিটে টাকলা মাথায় আইস ব্যাগ দিয়ে রেখেছে এক হাতে আর আরেক হাতে ছোট হাত পাখা দিয়ে নিজেকে হাওয়া করতে করতে তিথি এবং তিথির মামির কাণ্ড কারখানাগুলো দেখছে। তিথি বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত তার মামার টাকে আইস ব্যাগটাও থাকে, শুধুমাত্র রাতে শোবার টাইমটা বাদ দিয়ে। কারণ বাড়িতে থাকাকালীন তিথি যে সমস্ত কাণ্ড করে তা সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। অথচ তিনি কিছু বলতেই পারেন না। তার কোনোধারই একমাত্র বউটার জন্য কিছু বলতে গেলেই খুন্তি নিয়ে তেড়ে আসে, আর নয়তো তাকে সব সময় ঝাঁঝালো গলায় বিদ্রুপ করে বলে, বলেছিলে তো বাসের রাতে আমাকে নিয়ে প্যারিস করতে যাবে হানিমুন, তাজ তো দেখতে দেখতে 27টা বছর কেটে গেল। প্যারিস যাওয়ার টিকিটও তো চোখে দেখলাম না। এখন তো ছেলে মেয়েদের সময় হয়ে এসেছে হানিমুনে যাওয়ার। তা কবে হানিমুনে নিয়ে যাবে আমাকে শুনি? ব্যাস এই একটা কথায় তিথির মামার মুখে টেপ দেওয়ার জন্য যথেষ্ট। মাঝে মাঝে তার মনে হয় সংসার জীবন ত্যাগ করে অনেক দূরে কোথাও চলে যেতে। কোন কুক্ষণে যে বাসর রাতে তার বউকে কথা দিয়েছিল যে সে তাকে হানিমুনে প্যারিস ঘুরতে যাবে, তা কেবল উপরওয়ালাই জানে। যত সব। তিথির মামা অনেকক্ষণ ধরেই মামি ভাগ্নির লোকাল ড্রামা দেখছিল চুপ করে, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারল না বলেই ফেলল, আচ্ছা তোমাদের কি মিনিমাম কমন সেন্স বলতে কিছুই নেই? এই গরমে কেউ এরকম সোয়েটার পরে সেজে ফটো তোলে নাকি? যত সব জোকার এসে আমার বাড়িতেই জুটেছে। কি বললা তুমি? আমি সং?
আয়নার সামনে গিয়ে নিজেকে একবার ভালো করে দেখে এসো, কে সং আর কে চকার তা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। আরে মামি, বুঝছো না কেন? মামা তোমার গ্ল্যামার দেখে হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। তা আর বলতে, কেউ তো আর ওই চকচকে মাথা জন্য ফিরেও তাকায় না ওর দিকে, তাই আমার রূপ দেখে হিংসা হচ্ছে। কারেক্ট, একদম ঠিক বলেছো মামি। কি তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? তুমি না আমার বউ, শেষ পর্যন্ত আমার মাথাটাকেও রেহাই দিলা না তোমরা মামা ভাগ্নি। তিথির মামি একবার মামার দিকে তাকিয়ে ফেংচি কেটে আবার নিজের পোজ দেওয়ায় মনোযোগী হলেন। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মামা গিয়ে দরজাটা খুলে তাকিয়ে দেখলো একজন কুরিয়ার বয় দাঁড়িয়ে আছে। কাকে চাই? জি, এখানে তিথি আহমদ আছে। আসলে ওনার জন্য একটা পার্সেল আছে। আমি তিথির মামা, আমার কাছে দিন, আমি ওকে পার্সেলটা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। তিথির মামা পার্সেলটা নিয়ে ঘরে ঢুকে তিথির হাতে পার্সেলটা দিয়ে দিলেন। তিথি পার্সেলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবছে এই সময় তার জন্য পার্সেল কে পাঠাতে পারে। আর কিছু না ভেবে পার্সেলটা নিয়ে উপরে চলে গেল। পার্সেলটা খুলতেই তিথি অবাক হয়ে গেল, কারণ পার্সেলের ভেতরে একটা দামি স্মার্টফোন রাখা। তিথি স্মার্টফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখলো। তিথি কিছুতেই বুঝতে পারছে না যে এত দামি স্মার্টফোন তাকে কে দিতে পারে। হঠাৎ তিথির নজর গেল পার্সেলটির মধ্যে থাকা একটা সাদা খামের ওপর। সাদা খামটা খুলতেই দেখলো যে সেটাতে একটা চিঠি। তিথি চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় আমার পিচ্চি পরি, কেমন আছে আমার পিচ্চি পাখিটা? আমাকে কি তার মনে পড়ে? আমার তো মনে হয় একদমই ভুলে গেছে সে আমাকে। কিন্তু সে কি জানে তার বিরহে আমি জল ছাড়া মাছের মতো প্রতিটা মুহূর্তে ছটফট করছি। সে তো চলে গেছে, আর তার সাথে চুরি করে নিয়ে গেছে আমার জীবনের রং আর ছন্দ। সে কি জানে এই 3টা দিন আমার কাছে 3টি বছরের মতো মনে হয়েছে। প্রতিটা মুহূর্তে তার মায়াময় মুখ, মুখের কোণে সবসময় ঝুলে থাকা তার সেই মনকাড়া হাসি, আর তার মিষ্টি দুষ্টুমিগুলোকে যে আমি খুব মিস করছি। পাগলিটা কি জানে তার অস্তিত্ব আমার প্রতিটি রন্ধে রন্ধে মিশে গিয়েছে? না, সে এসব কিছুই জানে না। সে তো একটা বাচ্চা মেয়ে। এই পিচ্চি শুনে রেখে তুমি অবুঝ হতে পারো, কিন্তু আমি অত অবুঝ নয়, বুঝেছো তুমি? আমি আর পারছি না তোমার বিরহ মেনে নিতে, তাই এই ফোনটা পাঠাচ্ছি যাতে তোমার মিষ্টি গলার সুর শুনে কিছুটা হলেও আমার হৃদয়কে ভোলাতে পারি। আর খবরদার ফোনটা ভুলেও কাউকে দেবে না। আর ফোনটায় নতুন সিম লাগানো আছে। রাতে আমি ফোন করব, ফোনটা সাথে সাথে যেন রিসিভ করা হয়, বুঝেছো? নইলে তোমার খবর আছে। ইতি, তোমার বিরহে পাগল প্রেম। তিথি চিঠিটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে যে তাকে কে এই চিঠি এবং ফোন পাঠাতে পারে। চিঠিটা পড়ে নিজের অজান্তেই তিথি হেসে ফেলল। অবশ্যই ফোনটা পেয়ে সে খুশি হয়েছে। তার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ফোন কেনার, কিন্তু মামা তাকে বলেছিল এইচএস এক্সাম দেওয়ার পরেই তাকে ফোন কিনে দিবে। কিন্তু এখন ফোনটাকে লুকিয়ে রাখতে হবে, নয়তো কেউ দেখে ফেললে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তিথি ফোনটা খুলতেই দেখলো ফোনে আগে থেকেই সিম দেওয়া আছে এবং ওয়ালপেপারে নিলয় এবং তিথির একটা ছবি সেট করা আছে। তিথি ছবিটার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। নিজেও জানি না যে কখন ছবিটা তোলা হয়েছিল। সেদিন রেস্টুরেন্টে নিলয় এবং তিথি যখন বসেছিল তখনকার ছবি এটা। এবার তিথি পুরোপুরি নিশ্চিন্ত হলো যে এটা নিলয়েরই কাজ ছিল। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। তিথি মেসেজটা ওপেন করতেই দেখলো সেখানে লেখা আছে, রাত 10টায় ফোন করব, ফোনটা যেন প্রথমবারই রিসিভ করা হয়, নইলে খবর আছে। ঘরে এসেও শান্তি পাবো না। বলে ফোনটা বালিশের তলায় রেখে দিল। চিঠি এবং বক্সটা আলমারিতে ঢুকিয়ে রাখলো। তিথি রাতে ডিনার করে যখন ঘরে ঢুকলো তখন দেখলো অলরেডি 10টা 10 বেজে গিয়েছে। সঙ্গে সঙ্গে বালিশের নিচ থেকে ফোনটা তুলে চেক করতেই দেখলো নিলয়ের 10+ মিসড কল। যেই কল ব্যাক করতে যাবে তখনই ফোনটা বেজে উঠল। তিথির সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে নিলয় চেঁচিয়ে বলে উঠল, কোন কাজে ব্যস্ত ছিল শুনি যে আমার ফোনটা ধরার সময় পেলে না? কি হলো, কথা বলছো না কেন? স্পিক আপ, ড্যাম ইট। আসলে ডিনার করতে একটু লেট হয়ে গেছিল, তাই ফোনটা রিসিভ করতে পারিনি। কতদিন তোমার গলার আওয়াজ শুনিনি। কেমন আছো ঋতু পাখি? জি ভালো, আপনি কেমন আছেন? যেমনটা তুমি রেখে গিয়েছো ঠিক তেমনটাই আছি। মানে আর এখনো যদি না বুঝতে পারো তবে আর কবে বুঝবে? তবে আর চিন্তা করতে হবে না। এবার থেকে আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেব, প্রেম ভালোবাসা কিভাবে করতে হয়। কি সব যাতা বলছেন আপনি? এখন এসব কথা ছাড়ো, আগে বলো তো কাল তুমি স্কুল যাবে? কেন? যেটা বলেছি তার উত্তর দাও। যাবে হ্যাঁ অথবা না? যাব। গুড। স্কুল ছুটি হওয়ার পর গেটের সামনে দাঁড়াবে, আমি তোমাকে নিতে আসবো।
আর কোথাও যাওয়ার চেষ্টাও করবে না, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছো? হোয়াট আই সে? মানে কি যা তা বলছেন? আপনি আমাকে নিতে আসবেন মানে? চুপচাপ যা বলছি তাই করো, বেশি কথা আমার একদম পছন্দ না।